দিনাজপুরের সীমান্ত থেকে দুজনকে ধরে নিয়ে গেছে বিএসএফ। পাল্টা জবাবে দুই ভারতীয়কে আটকে রেখেছে গ্রামবাসী। আওয়ামী লীগের অনিয়ম দুর্নীতিতে সাংবাদিকের ভূমিকা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হবে বললেন প্রেস সচিব। মুন্সিগঞ্জে ডাকাতির খবরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ পেল পুলিশ। পূর্বশত্রুতার জেরে হত্যার দাবি স্বজনদের। ঠিকাদার পালিয়ে যাওয়ায় বগুড়ার সারিয়াকান্দিতে সড়কের কাজ বন্ধ ১.৫ বছর, স্থানীয়দের দুর্ভোগ। কুয়াকাটা সৈকতে বিলীন স্থাপনার ভাঙাচোরা অংশে আহত হচ্ছেন পর্যটকরা। পুরনো জিও ব্যাগেও বাড়ছে ভোগান্তি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত সমগ্র বাংলাদেশে, সঙ্গে আছি সঞ্চারী মজিদুজ্জামান। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। দিনাজপুরের বিরলে সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বেলা ১২টার দিকে উপজেলার ধর্মজৈন সীমান্ত থেকে এনামুল হক ও মাসুদ রানাকে ধরে নিয়ে যায়। ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, সীমান্তে কারলিয়াপাড়ায় জমিতে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল। এ সময় তাদের দুইজনকে ধরে নিয়ে যায় বিএসএফ। তাৎক্ষণিক দুই ভারতীয় নাগরিককেও আটক করে স্থানীয়রা। তবে এই বিষয়ে বিজেপির কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে এই নিয়ে সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। একটা উঁচা জায়গা আছে, এই উঁচা জায়গাতে ওরা ধানটা পিটাচ্ছিল, মারতেছিল। এই সময় ভারতীয় বিয়ে হিসেবে আগ্রাসী ভাব নিয়ে এসে তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে। ওই দিকের দুইজন আমাদের বাংলাদেশিরা জনসাধারণ তাদেরকে আটক করে রাখছে। ঝিনাইদহের মহেশপুরে জমিতে সেচ দিতে গিয়ে বিএসএফ এর গুলিতে এক তরুণ আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে। আহত তরুণের নাম মোহাম্মদ রিয়াজ। স্বজনেরা জানান, মহেশপুরের উপজেলার পিপুলবাড়িয়া গ্রামে নিজেদের ধান খেতে সেচ দিতে যান তিনি। এ সময় বিএসএফ হঠাৎ গুলি ছোড়ে। একটি গুলি রিয়াজের পেটে লাগে। গুলির শব্দ শুনে এলাকাবাসী গিয়ে তাকে উদ্ধার করে। পরে নেওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য সকাল ৬টার দিকে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আওয়ামী লীগের ১৫ বছরে দেশে অনাচার দুর্নীতির ঘটনায় সাংবাদিকদের ভূমিকা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক মত বিনিময় সভায় তিনি বলেন, শাপলা চত্বরের ঘটনা, জঙ্গি তকমা দিয়ে ক্রসফায়ারে হত্যা, সাইদের মৃত্যুর দেশ জুড়ে তাণ্ডব সহ বিভিন্ন ঘটনায় দেশের সাংবাদিকদের ভূমিকা জানা জরুরি। এর মাধ্যমে সারা পৃথিবীর মানুষ জানবে ১৫ বছরের শাসনামলে গণমাধ্যমের ভূমিকা কি ছিল। প্রেস সচিব আরও বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতীয় মিডিয়া অপতথ্য প্রচার করছে, আর তাদের সহায়তা করছে আওয়ামী লীগ। এসব অপপ্রচার রুখে দিতে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। ইউএনকে বলবো যে গত ১৫ বছরের বড় বড় যে ঘটনার সময় আমাদের জার্নালিস্টরা কিভাবে জার্নালিস্টরা এই ঘটনাগুলো কিভাবে কভার করেছে, সেটা আমরা ইন্ডিপেন্ডেন্ট একটা অ্যাসেসমেন্ট করতে চাবো। ইন্ডিপেন্ডেন্টলি যাতে তারা বলে যে কোথায় কোথায় জার্নালিস্টরা কি করেছে। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি। এ নিয়ে আরও জানাতে বায়তুল মোকাররম এলাকা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, সমাবেশ তো নামাজের পরপর শুরু হয়েছে, এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন? এখন কি কার্যক্রম চলছে? ৩টার কাছাকাছি সময় পর থেকে এখানে যে আনুষ্ঠানিক যে সমাবেশ
ওটা শুরু হয়েছে এবং আমরা দেখছি যে সোয়া তিনটার পর থেকে এখানে ছোট ছোট মিছিলে নেতাকর্মীরা, এনসিপির নেতাকর্মীরা এই সমাবেশে আসছে এবং এখানে দেখতে পেয়েছি যে নারায়ণগঞ্জ থেকে ঢাকা মহানগরের বিভিন্ন জায়গা থেকে, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন থানাগুলো থেকে এনসিপির নেতাকর্মীরা ছোট ছোট মিছিলে আসছেন। কেউ গুলিস্তান মোড় হয়ে আসছেন, আর কেউ হচ্ছে পল্টন হয়ে আসছেন। আপনারা জানেন যে এই বিক্ষোভ সমাবেশটি চলছে হচ্ছে রাজধানীর বাইতুল মোকাররম দক্ষিণ গেট এলাকায় এবং এই এলাকায় মোটামুটি এখন এখানে দক্ষিণ গেটের কোণা থেকে অর্থাৎ স্টেডিয়ামের থেকে যে 0 পয়েন্ট পর্যন্ত এই জায়গাটাতে যান চলাচল মোটামুটি বন্ধ রয়েছে। একটি লেনে যান চলাচল করছে, নেতাকর্মীরা এখানে এসছে। এখন মূলত বিভাগীয় পর্যায়ের যে নেতাকর্মীরা এবং যুগ্ম সম্পাদক যারা আছেন তাদের বক্তব্য চলছে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে সমাবেশের মূল মঞ্চস্থলে আক্তার হোসেন, সদস্য সচিব আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম সহ নেতাকর্মীরা উপস্থিত হয়েছে। আমরা যতটুকু এখানে যে বক্তব্য আসে সেই বক্তব্যে যতটুকু শুনতে পেলাম সেটি হচ্ছে যে এই সমাবেশটি মূলত আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার জন্য এই সমাবেশটি ডাকা হয়েছে এবং এই সমাবেশে বলছেন যে প্রয়োজনে নির্বাহী আদেশে হয় একটি হচ্ছে দ্রুত বিচার আইনে অথবা ট্রাইব্যুনালের আইনে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার জন্য। এবং এখানে বক্তারা বারবারই বলছেন যে আওয়ামী লীগ যতদিন এই দেশের রাজনীতিতে আসছে ততদিনই তারা একটি স্বৈরাচার তৈরি করার চেষ্টা করছেন। তাদের ভাষায় 71 সালের পরবর্তী সময় এবং 2008-9 সালের পরবর্তী সময় গত 10-15 বছর আওয়ামী লীগ এই দেশে একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থার কায়েম করার চেষ্টা করছে এবং তারা বারবারই বলছেন যে এই আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে তাহলে এই দেশের আসলে অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারা রাজনীতির যেই সংস্কৃতি সেই সংস্কৃতি পালন করতে পারবে না এবং তাদেরকে অবশ্যই এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন তারা। আমরা যতটুকু জেনেছি যে কিছুক্ষণ পরে হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্য নেতারা, নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতারা এখানে বক্তব্য রাখবেন এবং তাদের মূলত দাবি হচ্ছে যে আওয়ামী লীগকে এই দেশের রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে রাজনীতি করতে দেওয়া যাবে না এবং তাদেরকে নিষিদ্ধ করতে হবে। বাইতুল মোকাররম এলাকা থেকে এনসিপির সমাবেশের কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। মুন্সিগঞ্জে ডাকাত আটকের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এই ব্যক্তিকে পূর্বশত্রুতার জেরে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পরিবার। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাঘহাটির তালগাছতলা সড়ক থেকে দিনমজুর সানা মাঝির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের কাছে একটি 1 নলা শটগান ও 2টি কার্তুজ পাওয়া গেছে। শুক্রবার সকালে পুলিশের এক প্রেস রিলিজে বলা হয়, অস্ত্রসহ ডাকাত আটকের খবরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ পান তারা। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে গণপিটুনি দেওয়া হয় ওই ব্যক্তিকে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। আমার স্বামীরে পরিকল্পিতভাবে বাবু মাঝি মারছে, হাতে পায়ে রোগ সব ছাড়াই দিছে। আমি এই হত্যার বিচার চাই। হাত কাছে, পা কাছে, মাথা কাছে, এই জোর কাজ করছে। দিনাজপুরের বিরলে সীমান্ত থেকে 2 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। পাল্টা জবাবে 2 ভারতীয়কে আটকে রেখেছে গ্রামবাসী। এ নিয়ে আরো জানাতে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এস.এম. আলমগীর। আলমগীর, এই বিষয়ে কি এখন পর্যন্ত বিজিবি বিএসএফ এর কোনো বৈঠক হয়েছে? এখনো পর্যন্ত বিজেপি এবং বিএসএফ এর মধ্যে কোনো পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়নি। তবে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে আমরা এলাকাবাসী সূত্রে এবং স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানতে পারতেছি। আমরা বিজেপির সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে আমাদেরকে কিছু জানানো হয়নি। তবে এই নিয়ে কিন্তু আসলে এই যেসব গ্রামবাসীদেরকে ধরে নিয়ে গেছে বাংলাদেশিদের, এই গ্রামবাসীদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। তবে আমরা জনপ্রতিনিধিদের মাধ্যমে জানতে পেরেছি যে আসলে বিজেপি এই বিষয়টা নিয়ে আন্তরিক রয়েছে এবং বাংলাদেশিদেরকে ধরে নিয়ে গেছে সে বাংলাদেশিদেরকে এখানে ফেরত নিয়ে আসার জন্য চেষ্টা করছে। তারা
অত্যন্তভাবে তারা বাংলাদেশি, কারণ এই বিজিবি এখানে বলা হচ্ছে যে যেই সব বাংলাদেশি ধরে নিয়ে গেছে সেই বাংলাদেশিকে তারা ধান কাটতে গিয়েছিল এবং অন্যায়ভাবে বিএসএফ 3 জন বিএসএফ এসে 2 জন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। ফলে বিজিবি এটি অত্যন্ত সুন্দরভাবে এবং কূটনৈতিকভাবে এটি তারা চেষ্টা করছে আন্তরিকভাবে তাদেরকে। বিষয় জানাবেন, এই মুহূর্তে বিরল সীমান্তের পরিস্থিতি কেমন? আলমগীর শুনতে পাচ্ছেন? জি জি বলেন প্লিজ। বিরল সীমান্তের পরিস্থিতি এখন কেমন রয়েছে? বিশেষ করে নিরাপত্তা জোরদার করা হয়েছে কিনা? হ্যাঁ, এই মুহূর্তে বিরল সীমান্তের পরিস্থিতি শান্ত রয়েছে, নিরাপত্তা কিছুটা জোরদার করা রয়েছে। বিজিবি তারা সতর্ক অবস্থানে রয়েছে, এলাকাবাসীকেও সতর্ক অবস্থানে রাখা হয়েছে। তবে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না বলে আমাদেরকে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে। দিনাজপুর থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ASM আলমগীর। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে জেলা শহর মাইজদির জামে মসজিদ মোড় থেকে মিছিলটি বের করা হয়। দুপুর 2টার দিকে মিছিলটি মসজিদ মোড় থেকে পৌরবাজার হয়ে প্রধান সড়কের গ্র্যান্ড হোটেলের সামনে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার জুলাই আগস্টে নির্বিচারে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে। তারা ছাত্র জনতার রক্তের দাগ শুকানোর আগে পুনরায় দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এমন অবস্থায় আওয়ামী লীগের গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানো হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান পালিয়ে যাওয়ায় বগুড়ার সারিয়াকান্দিতে 1 কিলোমিটার সড়কের কাজ বন্ধ আছে প্রায় 1.5 বছর। এতে সড়কটিতে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। সংশ্লিষ্টরা বলছেন, কাজ শেষ করতে নতুন করে ঠিকাদার নিয়োগে নেওয়া হয়েছে উদ্যোগ। 2022 সালের ডিসেম্বরে বগুড়ার সারিয়াকান্দিতে 7টি গ্রামের 8000 মানুষের চলাচলের জন্য প্রায় 1 কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু হয়। ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এনহ্যান্সমেন্ট প্রকল্পের আওতায় এলাকার কয়েরপাড়া মসজিদ থেকে দেলুয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এ সড়ক নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ডিটিসি SFCPL। ঠিকাদারি প্রতিষ্ঠান 6 মাসের মধ্যে প্রায় 80 লাখ টাকার বিল তুলে পালিয়ে যায়। ফলে কাজ বন্ধ হয়ে যাওয়ায় বেহাল সড়কটিতে যাতায়াত করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। রাস্তা মানে যে খুঁড়ে ড্রেন করে থেকে আছে, এখন রাস্তা হাঁটা চলা খুবই অসুবিধা। আর রাস্তার মাঝখানে ভালো রাস্তা কাটে 2টা ব্রিজ করছে, যে ব্রিজের কোনো দরকার নাই। 1 বছর তারা পাইলে চলে গেছে, রাস্তাটা খুব কষ্ট করে থেকে গেছে, খুঁড়ে টুড়ে ন করে থেকে গেছে। এই রাস্তা মানুষের লোকজন যাওয়া আসি করা খুব কষ্ট হয়েছে। বাংলাদেশ সরকার ও জাইকা সড়কটি নির্মাণে 2,57 লাখ টাকা দেয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে। বাকি কাজ শেষ করতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। পূর্বের ঠিকাদারের বিষয়ে একটি সমস্যা ছিল, ইতিমধ্যে জায়গাটি আমি ভিজিট করেছি। আমরা ইতিমধ্যে রিটেন্ডারে চলে গেছে আমার ডিপার্টমেন্ট। আমরা আশা করছি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে এবং কাজটি আমরা চালু করতে পারব। 2023 সালের মধ্যে সড়কটি নির্মাণের কাজ শেষ হবার কথা থাকলেও কাজ শেষ হয়েছে মাত্র 15%। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সারিয়াকান্দি, বগুড়া। কুয়াকাটা সৈকতে পর্যটকদের গলার কাঁটা, সমুদ্রে বিলীন হওয়া পুরনো বিভিন্ন স্থাপনার ভগ্নাংশ এবং পুরনো জিও ব্যাগ। সমুদ্রে নামলেই আহত হচ্ছেন পর্যটকরা। যত দ্রুত সম্ভব এসব কংক্রিটের ভগ্নাংশ ও জিও ব্যাগ সরানোর দাবি পর্যটকদের। সমস্যা সমাধানে এরই মধ্যে কাজ শুরুর কথা জানিয়েছে প্রশাসন। বছর 2 আগেও কুয়াকাটা চৌরাস্তা থেকে 2 কিলোমিটার দক্ষিণে ছিল সৈকতের 0 পয়েন্ট। পর্যটন কেন্দ্র ঘোষণার পর সেখানে কিছু স্থাপনা নির্মাণ করে সরকার। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পাড়ে ভাঙন দেখা দিলে ক্ষতিগ্রস্ত হয় সেগুলো। পানির নিচে থাকা সেসব স্থাপনার ভগ্নাংশ এখনও সরানো হয়নি। সৈকতের বালু ক্ষয় হয়ে বেরিয়ে এসেছে এসব স্থাপনার বিভিন্ন অংশ। সৈকতের যেসব স্থানে পাউব জিও ব্যাগ ফেলেছিল সেগুলো শ্যাওলা জমে পিচ্ছিল হয়ে গেছে। অনেক ব্যাগের স্থানে দেখা দিয়েছে ছোট বড় গর্ত। ফলে সৈকতে আহত হচ্ছেন পর্যটকরা। জিও ব্যাগ আছে, সেগুলো শ্যাওলা পড়া, স্লিপ করে অনেকে আহত হইতে পারে। আমি নিজে আহত হয়েছি। সিমেন্টের কংক্রিট না জানি
বিল্ডিং ভাঙা কংক্রিট, হ্যাঁ এগুলো একটু বড় বড় সাইজ, ঠিক আছে, এগুলো যদি একটু উঠাই ফেলায় তাহলে আমাদের জন্য, পর্যটকের জন্য ভালো হয়। ঈদ উল ফিতরের ছুটিতে সৈকতে নেমে আহত হন 5 শতাধিক পর্যটক। তাই পুরনো স্থাপনার ভগ্নাংশ এবং জিও ব্যাগ সরানোর দাবি ব্যবসায়ীদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো যেন এই কংক্রিটের ভাঙ্গা অংশ এবং শ্যাওলাগুলো যেন অপসারণ করে নিরাপদ পর্যটকদের গোসল এবং ভ্রমণ নিশ্চিত করা হয়। এরই মধ্যে পুরনো স্থাপনার ভগ্নাংশ সরানোর কাজ শুরুর কথা জানিয়েছে প্রশাসন। জিও ব্যাগগুলোতে যে শ্যাওলা ধরা আছে, আমরা এই আসন্ন বর্ষা মৌসুমে জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড যে কাজগুলো করে থাকে, সেখানে পুরনো বস্তাগুলো অপসারণ করে ওখানে নতুন জিও ব্যাগ প্রোটেকশনের জন্য দেওয়া হবে। কুয়াকাটা সৈকতকে নিরাপদ রাখতে এবং সৌন্দর্য বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেবে সরকার, প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে কুয়াকাটা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ, সমুদ্র সৈকতে বিলীন হওয়া স্থাপনার ভগ্নাংশে তো অনেকেই আহত হচ্ছেন, এখন পর্যন্ত এগুলো সরানোর কাজের কথা বলা হলেও কবে নাগাদ এই কাজ সম্পন্ন হবে, প্রশাসন কি কিছু জানিয়েছে? কুয়াকাটা চৌরাস্তা থেকে 2 কিলোমিটার দক্ষিণে ছিল সৈকতের জিরো পয়েন্ট। কুয়াকাটাকে 1998 সালে পর্যটক কেন্দ্র ঘোষণার পরই কিন্তু স্থাপনা নির্মাণ করে সরকার। পরে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে সৈকতের ভাঙন শুরু হয়, সেই সঙ্গে স্থাপনা ভেঙে যায়। এসব স্থাপনা অংশবিশেষ অপসারণ করা হলেও মাটির নিচে স্থাপনা অংশবিশেষ স্থাপনা সরানো হয়নি। সৈকতের ভাঙন রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড এসব জিও ব্যাগ ফেলেছিল। পরে এই জিও ব্যাগগুলো সরে গিয়ে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে এবং এখানে এই শ্যাওলা পরে তার উপরে যে পিচ্ছিল হয়ে গেছে। এছাড়া বিশেষ করে সমুদ্রের ভাটার সময় এসব স্থাপনাগুলো কংক্রিট ঢালাই জেগে উঠলেও জোয়ারের সময় কিন্তু তলিয়ে থাকে। এজন্য কিন্তু জোয়ারের সময় গোসলে এখানকার ঘুরতে আসা পর্যটকের সাথে আমার কথা আছে, তারা যেটা জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে এসব পুরনো স্থাপনা কংক্রিট ও শ্যাওলাযুক্ত জিও ব্যাগ অপারেশন করায় সৈকতের পরিবেশ ফিরিয়ে আনা সহ নতুন দর্শনীয় স্পট নির্মাণ দাবি জানিয়েছেন পর্যটকরা। আমার সাথে কথা হয়েছে হোটেল মোটেল ব্যবসায়ীদের সাথে, তারা যেটা জানিয়েছেন এইসব কংক্রিট ঢালাইয়ের স্থাপনা অপসারণ না করা হলে কুয়াকাটাতে পর্যটক ভবিষ্যতে কম আসবে, এই শিল্পে তার ধস নেমে আসবে বলে আশঙ্কা প্রকাশ করছেন। পর্যটক শিল্পকে বাঁচাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জোর দাবি জানিয়েছেন পদক্ষেপ নেওয়ার জন্য। আপনাকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, আমার সাথে কথা হয়েছে উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি যেটা জানিয়েছেন এই কুয়াকাটা জিও ব্যাগ অপসারণের জন্য ইতিমধ্যেই 1.5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যাতে পর্যটক সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে গোসল ও সুন্দরভাবে ঘুরতে পারে। এজন্য খুব দ্রুতই এসব কাজ শুরু হবে। এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে সর্বশেষ। কুয়াকাটা সমুদ্র সৈকত নিয়ে জানাছিলেন আমাদের সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। সরবরাহ কমের অজুহাতে বেড়েছে সবজি, কাঁচামরিচ ও পেঁয়াজের দাম। কেজিতে 10 টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম। রাজশাহীতে কেজিতে 20 টাকা বেড়ে বেগুন বিক্রি হচ্ছে 70 টাকায়, 10 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 70 টাকায়, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 টাকা কেজিতে। বগুড়ায় শাকসবজি, ডিমের দাম বাড়তি, সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত। বরিশালের বাজারে 60 টাকার নিচে মিলছে না কোনো সবজি। ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকা। চট্টগ্রাম, সিলেট, খুলনায় সব ধরনের সবজির দাম বেড়েছে মাংসের দামও। বৃষ্টি হইতেছে তো এই জন্য সবজির দাম ধরে একটু বাড়তেছে। আর এইদিকে এই বাজারে মোটামুটি সবজিগুলো ভালো পাওয়া যায়, তরতাজা, এই জন্য একটু তুলনামূলক দাম বেশি। আর সপ্তাহ ধরে একটু হালকা একটু বাড়ছে। মধ্যে দিয়ে আপনার ডজন 115 টাকাও ছিল, 115 টাকা, 10 টাকা, মানে 120 টাকার মধ্যে আছে। ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের জেরে একজন নিহতের ঘটনায় এলাকায় দফায় দফায় ভাঙচুর ও লুটপাট চলছে। বুধবারের সংঘর্ষের ঘটনার পর থেকে অন্তত 20টি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত সদরের দিঘির পাড় গ্রামের উত্তর ও পূর্ব পাড়ায় হামলার ঘটনা ঘটেছে। তাদের দাবি, পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও টহল সরে গেলেই হামলার ঘটনা ঘটছে। এর আগে গত বুধবার সদর উপজেলার দিঘির পাড় গ্রামে
আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে মোশাররফ হোসেন নামের একজন নিহত হন। এই ঘটনায় আজ সকালে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। শেরপুরের নালিতাবাড়িতে রাবার ড্যাম এখন মিনি কক্সবাজার নামে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্য আর কৃত্রিম ঝর্ণার ধারায় জনপ্রিয় হয়ে উঠছে এই স্থানটি। স্থানীয়রা বলছেন, সম্প্রতি উজানে বৃষ্টির পানি ছাড়ার কারণে রাবার ড্যামে সৃষ্টি হয় নান্দনিক ঝর্ণার দৃশ্য, আর তা দেখতেই ভিড় করেন দর্শনার্থীরা। তাদের নিরাপত্তার ব্যবস্থা করা গেলে এটিও হতে পারে কৃষি পর্যটনের অন্যতম খাত। 2013 সালে কৃষকদের পানির চাহিদা মেটাতে নলকুড়া এলাকায় মহারশী নদীর ওপর 10 কোটি টাকা ব্যয়ে 100 মিটার দৈর্ঘ্যের রাবার ড্যাম ও সেতু নির্মাণ করা হয়। শুষ্ক মৌসুমে এই রাবার বাঁধের মাধ্যমে 8 কিলোমিটার নদীর উজানে পানি মজুত করা হয়। জামালপুর আমাদের কাছাকাছি যত মানুষ আছে, পোলাপান আছে, এখানে এসে একদম মিনি কক্সবাজার সিস্টেম ভাবে সবাই গোসল করতেছে। আমরা দেখতেছি, আনন্দ পাচ্ছি। আনন্দ সৃষ্টি করার একটা পরিবেশের যদি একটা ব্যবস্থাপনা করে বা আমাদেরও সহযোগিতা লাগে, আমরা চেষ্টা করব তাদের সহযোগিতায় আমরা যেন করতে পারি। টানা 3 দিনের ছুটিতে পর্যটকের সমাগম বেড়েছে মৌলভীবাজারেও। পর্যটক সমাগমের আরও তথ্য জানাতে এই মুহূর্তে মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, মৌলভীবাজারে এই 3 দিনের ছুটিতে পর্যটক সমাগম কেমন দেখছেন? দেখুন, আসলে গতকালকে থেকেই মূলত মৌলভীবাজারের প্রত্যেকটি পর্যটন স্পটগুলিতে পর্যটকদের আমরা ভিড় দেখছি। অর্থাৎ প্রত্যেকটি পর্যটন কেন্দ্রগুলিতেই কিন্তু দর্শনার্থী বা পর্যটক যারা আছেন তারা ছুটে আসছেন। তো আসলে আমরা এই পর্যটক হঠাৎ করে আসার বিষয়টি আসলে জানতে চেয়েছিলাম। এখানকার যেসব পর্যটন শিল্প সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে গত 1 তারিখ অর্থাৎ যে শ্রমিক দিবস গেছে এবং আজকে শুক্র শনি এই 3 দিনের যে টানা ছুটি পেয়েছেন, সেই টানা ছুটির কারণেই কিন্তু এখানে প্রকৃতির টানেই কিন্তু এখানে পর্যটকরা ছুটে আসছেন। এবং তারা যেটি বলছিলেন যে গত কিছুদিন আগে ঈদ গেছে, ঈদের একটা লম্বা ছুটি ছিল এবং এই ঈদের লম্বা ছুটিতে কিন্তু প্রচুর পর্যটক এসেছিলেন মৌলভীবাজারে এবং এই পরপরই আবার এখানে 3 দিনের একটি ছুটি পেয়েছেন, যার ফলে তারা কিন্তু ছুটে আসছেন। তো তারা বলছেন যে এই যে পর্যটন শিল্পে এখানে আসছেন, এতে করে পর্যটন শিল্প সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু একটু আশাল এবং তাদের ব্যবসা বাণিজ্য হবে এমনটি কিন্তু আশা করছেন। আর মৌলভীবাজারে যেটি হয় যে আসলে এখানে প্রকৃতি নির্ভর পর্যটন শিল্প, এখানে চা বাগান রয়েছে, ঝর্ণা রয়েছে, হাওর রয়েছে এবং নান্দনিক সৌন্দর্যের যেসব প্রাকৃতিক বন রয়েছে, এগুলির টানেই কিন্তু এখানে দর্শনার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন, তারা এখানে ঘুরেন। তো আসলে মৌলভীবাজারের যে প্রায় 50টির মতো দর্শনীয় স্থান রয়েছে এখানে ছড়িয়ে ছিটিয়ে মূলত এখানে পর্যটকরা তারা ঘুরেন, তারা আনন্দ উপভোগ করেন। তো আগামীকাল পর্যন্তই কিন্তু এখানে পর্যটকদের একটা ভিড় থাকবে, এমনটাই কিন্তু আমরা যে জানতে পেরেছি পর্যটন শিল্প সংশ্লিষ্ট যারা আছেন তাদের মাধ্যমে। তো আসলে এই ছিল আসলে মৌলভীবাজারে আমার কাছ থেকে পর্যটন যে ব্যবসা কিংবা পর্যটন শিল্প যে বিষয়টি সেটি নিয়ে সর্বশেষ তথ্য। মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন তুহিনুর রশিদ। শেরপুরের 4টি পাহাড়ি নদীতে বেড়ি বাঁধ না থাকায় প্রতি বছরে বন্যায় ডুবে যায় বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও ফসলি জমি। এতে বছরে ক্ষতি হচ্ছে কয়েক কোটি টাকার। খননের অভাবে ভরাট হওয়ায় দখল হয়ে যাচ্ছে নদী তীরের এলাকা। এ অবস্থায় অবিলম্বে নদী খনন ও বেড়ি বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। গত বছরের অক্টোবরে পাহাড়ি ঢল ও বন্যায় শেরপুরে ফসল, ঘরবাড়ি ও মৎস্য খামারের ব্যাপক ক্ষতি হয়। শুধু কৃষিতেই ক্ষতি হয় 700 কোটি টাকার। প্রতি বছরই এমন অবস্থা হয়। ঢল ও বন্যার পানিতে থাকা বালিতে ভরাট হচ্ছে মহারশী, ভোগাই, চিল্লাখালী এবং সোমেশ্বরী নদী। দখল হয়ে যাচ্ছে নদী তীরের এলাকা। এছাড়া নদীগুলোতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ না থাকায় প্রতি বছরই কয়েক কোটি টাকার ক্ষতি হচ্ছে। খালি জ্বালামালা খুঁটিকের এই বগল দিয়ে থুয়া জায়গা বান ঠিক মতো দেন। এই বাঁধটা একদম নিচু হয়ে গেছে, আর একটু বন্যা হলে আমাদের বাজারের ভেতর দিয়ে একদম পানি চলে আসে। সংস্কারের অভাবে একটুখানি ভেঙে গেলে পরবর্তীতে দেখা যায় যে এটার ওই কিছুক্ষণের মধ্যে যেমন এখন অনেক বড় ভাঙ্গা দেয়, তো যার জন্য এই ক্ষয়ক্ষতি ফেরানো যায় না। গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের কাজ চলছে, তবে অর্থ স্বল্পতার কারণে পুরোপুরি কাজ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাঁধ পুনর্বাসনের চিল্লাখালী নদীতে
এরপরে হচ্ছে মহারশী নদীতেও আমাদের কাজ চলতেছে। তবে বরাদ্দ অপর্যাপ্ততার কারণে আমরা সব জায়গায় হয়তো কাজ করতে পারছি না, আমাদের চাহিদা প্রেরণ করা রয়েছে। দীর্ঘদিন ধরেই পাহাড়ি নদীতে শক্ত বাঁধ নির্মাণের দাবি জানাচ্ছে এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যশোরে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। 5 বছরের মধ্যে সবচেয়ে ভালো ফলন হয়েছে এবার। ফলন ভালো হওয়ায় খুশি কৃষক। লক্ষ্যমাত্রা থেকেও 52,000 মেট্রিক টন চাল বেশি উৎপাদন হওয়ার আশা করছে কৃষি বিভাগ। 2020-21 মৌসুমে যশোরে 1,57,500 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়, আর উৎপাদন হয় 6,83,500 মেট্রিক টন চাল। পরের টানা 4 বছর উৎপাদন নিম্নমুখী থাকায় অনেকেই ধান চাষ করেননি। তবে চলতি মৌসুমে 450 হেক্টর জমিতে কম আবাদ করেও 7,36,436 মেট্রিক টন চাল উৎপাদনের আশা করা হচ্ছে। কৃষকরা বলছেন রোগবালাই কম হয় বিঘা প্রতি 3 থেকে 4 মণ পর্যন্ত বেশি উৎপাদন হয়েছে। বিঘে ভুই আপনার 20-30 মণ করে ধান হচ্ছে, বুঝতে পেরেছেন ভাই। এই গত কয়েক বছরের ভিতরে এইরকম ধান হয়নি। এই মৌসুমে অন্য বছরের থেকে এ বছরের ধান আমাদের খুব ভালো ধান হয়েছে। এবার যে ধান হয়েছে তাতে 28 মণ 30 মণ ধান ইনশাল্লাহ আমরা পাচ্ছি। আশা করি ভালোই দেখা যাচ্ছে। আমাদের বিঘা প্রতি 16,000 টাকা খরচ আছে। কৃষি বিভাগ জানায় আবহাওয়ার পাশাপাশি নতুন জাত ও প্রযুক্তি ব্যবহার করায় ধানের উৎপাদন ভালো হয়। এবারের আবহাওয়াটা ছিল একেবারেই আমাদের চাষাবাদের অনুকূলে, বোরো চাষের অনুকূলে, কারণ কোনো প্রাকৃতিক দুর্যোগ এবং কোনো ধরনের রোগ পোকামাকড় আমরা এবার আসতে দিন। আমাদের মাঠ পর্যায়ে সার্বক্ষণিক আমাদের মনিটরিং ব্যবস্থা ছিল এবং কৃষকদেরকে আমরা নির্বিঘ্নে বোরো চাষের জন্যে আমরা একদম ডোর টু ডোর আমরা কৃষকদের সেবা দিয়ে যাচ্ছি। ধান চালের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারলে এবার কৃষকের পাশাপাশি ভোক্তারাও উপকৃত হবেন বলছে সচেতন মহল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফরিদপুরে এবার বাম্পার ফলন হয়েছে পেঁয়াজের বীজের। এই বীজকে কালো সোনা বলে এই অঞ্চলের মানুষ। সেই বীজ উৎপাদনে ক্ষেত থেকে ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। চলতি মৌসুমে অন্তত 500 কোটি টাকা বাণিজ্যের আশা কৃষি বিভাগের। ফরিদপুরের বিস্তীর্ণ মাঠে পেঁয়াজের সাদা ফুল পেকে এখন ধূসর রূপ নিয়েছে। ফলনও হয়েছে বেশ। পেঁয়াজের বীজের দামও ভালো, তাই স্থানীয়ভাবে এর নাম দিয়েছে কালো সোনা। পেঁয়াজের বীজ উৎপাদনের শীর্ষস্থানে রয়েছে এ জেলা। নভেম্বর-ডিসেম্বরে আবাদ শুরু হয়ে পরিচর্যার পরে এখন ফসল ঘরে তোলার পালা। এই সময়টাই এই বীজ সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছে কৃষক এবং এই কাজের সঙ্গে সম্পৃক্ত দিনমজুররা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বেশ ভালো হয়েছে দাবি চাষিদের। লেবার কাস্টিং দিয়ে মোটামুটি যাতে আল্লাহ দিলি মনে করেন আমরা খুশি আছি যে মনে করেন আমাদের ফলন খুবই ভালো হয়েছে। এই দানার ভিতরে কালো কালো যে দানা আছে, এই দানাটা বিক্রি অনেক দাম, সেজন্য আমরা এই দানাটা লাগাই। বীজ উৎপাদন করে এলাকার চাষিদের এখন আর্থিক সচ্ছলতা ফিরেছে, হচ্ছেন স্বাবলম্বীও। দানা ক্ষেত করে সবাই লাভবান হয়, এই কারণে এই দানা ক্ষেতটা খুব আগ্রহ করে। আমাদের এই বীজ সারা দেশে আসা যাওয়া করে এবং বিভিন্ন দেশ থেকে আমাদের এলাকায় দানা নেওয়ার জন্য আসে। কৃষি বিভাগ বলছে গুণগত মান এবং জাত ভালো হওয়ায় এই বীজ জেলার চাহিদা মিটিয়ে আরও 35টি জেলার চাহিদা পূরণ করছে। আমাদের ফরিদপুর থেকে যারা পেঁয়াজ বীজ ক্রয় করে তারা কখনো প্রতারিত হন না। আমরা আশাবাদী যে আগামী দিনগুলো যদি একটু আবহাওয়া ভালো থাকে, কৃষকরা খুব ভালোভাবে তাদের পেঁয়াজের বীজ ঘরে তুলতে পারবে। জেলায় এবছর পেঁয়াজের বীজ আবাদ হয়েছে 1,854 হেক্টর জমিতে, যার বাজার মূল্য প্রায় 500 কোটি টাকা। আর বীজের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 964 মেট্রিক টন, যা গত মৌসুমে ছিল 946 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নোয়াখালীর সদরে মাদক উদ্ধারে অভিযানে গিয়ে কার্তুজ, গুলি এবং মাদক উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। সকালে সদর উপজেলার দাদপুর ইউনিয়নের পূর্ব কাশীপুর গ্রামের বধূ হাজির বাড়িতে অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় চিহ্নিত মাদক কারবারি শাকিল হোসেনকে আধা কেজি গাঁজা সহ গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 10 রাউন্ড কার্তুজ এবং গুলিও জব্দ করা হয়। তার বিরুদ্ধে সুধারা মডেল থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। দুপুরে আসামি শাকিলকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গাজীপুরে ডিবি পরিচয়ে নগদের ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানে ভল্ট থেকে ৯৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া ২২,৫৫,০০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গাজীপুর পিবিআই এর পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, গত ১৪ এপ্রিল আসামিরা নিজেদেরকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে মাল্টি পয়েন্ট বিডি প্রতিষ্ঠানে ঢুকে কর্মকর্তা কর্মচারীদের এলোপাতাড়ি মারধর করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ৯৮ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। পরদিন মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে পিবিআই। পিরোজপুরে অবৈধভাবে দখল ও ভরাট হওয়া ঐতিহাসিক ভাড়ানি খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। সকালে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। প্রশাসন জানায়, খালকে ঘিরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরাতে কয়েকবার জানানো হয় দখলদারদের। এরপরও অনেকেই এসব স্থাপনা সরায়নি। এজন্য বাধ্য হয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। শুক্রবারের অভিযানে বেশ কয়েকটি কাঁচা পাকা স্থাপনা ভেঙে ফেলা হয়। পাশাপাশি খালটি খনন কাজও শুরু হয়েছে। দ্রুতই ২ কিলোমিটার খালটিতে পানি প্রবাহ ফিরে আসবে বলে জানান জেলা প্রশাসক। এ ছিল সমগ্র বাংলাদেশে আমন্ত্রণ পরের আয়োজন।